নমস্কার। শুরু হচ্ছে ভূত দক্ষিণের নতুন গল্প, শিশির বিশ্বাসের লেখা পুরনো সিডি। ম্যাডেন স্ট্রিটে ঢুকে খানিক এগোলেই ফুটের ওপর ইয়াসিনের দোকান। অলোকের সামনে আসতেই ছেলেটা হৈ হৈ করে বলল, আসুন স্যার, গোটা কয়েক পুরনো রিরাইটেবল সিডি আছে, ভালো জিনিস, আজই হাতে পেয়েছি, নিয়ে যান। শুধু ইয়াসিন নয়, এখানে অনেক দোকানই অলোকেশের পরিচিত, বিশেষত পুরনো জিনিসপত্রের দোকান। খানিকটা শৌখিন গোছের মানুষ হলেও পয়সাকড়ির ব্যাপারে ও বরাবরই হিসেবি। টিভি থেকে শুরু করে পুরনো অনেক কিছুই কিনেছে এখান থেকে, এমনকি সম্প্রতি একটা আস্ত কম্পিউটারও, অতি অল্প টাকায়। অবশ্য এ ব্যাপারে অনেকটাই সাহায্য করেছিল প্রণব। পুরনো বন্ধু, হার্ডওয়্যারের কাজ করে, সামান্য সার্ভিসিংয়ের কাজ প্রায় বিনা খরচাতেই করে দিয়েছে। পুরনো পেন্টিয়াম 3 প্রসেসর হলেও এখন সেটা চলছে পাল্লা দিয়ে। দিন কয়েক আগে এই ইয়াসিনের কাছ থেকেই সস্তায় পুরনো একটা রাইটার পেয়ে গিয়েছিল। সঙ্গে প্রয়োজনীয় সফটওয়্যার ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ওই প্রণবের দৌলতেই ব্যবস্থা হয়ে গেছে, এবং কম্পিউটারে লাগাবার পর কাজও করছে চমৎকার। বুঝতে অসুবিধা হয় না। ইয়াসিনের অনুরোধটা সেই কারণেই। আর ব্যাপার হলো, অলোকেশ আজ এদিকে এসেছিল গোটা কয়েক সিডির জন্যই। তবে পুরনো নয়, নতুন। তবু দাঁড়ালো। ইয়াসিন ততক্ষণে পাশের বাসকে এক রাশ মালপত্রের ভেতর থেকে কভার সহ গোটা 5 সিডি বের করে এগিয়ে দিয়েছে। বেশ পুরনো, গোড়ায় তাই পছন্দ হয়নি তেমন, কিন্তু খানিক উল্টে পাল্টে দেখে মত পাল্টালো। রেকর্ডেবল সিডি এমন কিছু দামি জিনিস নয়, তবে রিরাইটেবল অরিজিনাল জাপান মেড সোনি খুব সস্তাতেও মেলে না। তাছাড়া যথেষ্ট পুরনো হলেও জিনিসগুলো মালিকের কাছে যত্নেই ছিল মনে হয়। দু একটা ভালো বেরিয়ে এলেও যথেষ্ট। ভেবেচিন্তে সিডিগুলো নেওয়াই ঠিক করলো। ইয়াসিন 30 টাকা দাম চাইলেও শেষ পর্যন্ত রফা হয়ে গেল 20 টাকায়। এসব পুরনো জিনিস কিনলে ভেতরে উৎকণ্ঠা একটু থাকেই, ঠকতে হয় অনেক সময়। জিনিসগুলো কেনার খানিক পর থেকে তাই একটু অস্বস্তিই বোধ হচ্ছিল। কিছু না হোক, ওই টাকায় গোটা 3 নতুন রেকর্ডেবল সিডি হয়েই যেত। ব্যাপারটা স্রেফ হুজুকে হয়ে গেল। একবার তো মনে হয়েছিল গিয়ে ফেরত দিয়ে এলে হয়, কিন্তু সেটা অত্যন্ত ছেলে মানুষই বুঝে আর হয়নি। বাড়ি ফেরার পথে তাই ভেতরে একটা আশঙ্কা ছিলই, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা অত দূরে গড়াবে ভাবেনি। অদ্ভুত ব্যাপারটা ঘটলো সেই রাতেই। অলোকেশ এখনও বিয়ে থা করেনি। দাদা বৌদির সংসার। বাড়ি ফিরে জামা কাপড় পাল্টেই সিডিগুলো নিয়ে বসবে ভেবেছিল, কিন্তু হলো না। সবে চায়ের কাপটা হাতে নিয়ে প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আর তারপরে সেই অন্ধকারে পড়ে গিয়ে 4 বছরের ভাইপোর অতনুর মাথা ফাটলো। ছুটতে হলো ডাক্তারের ঘরের দরজা। সুতরাং সময় মিলল সেই রাতে খাওয়া দাওয়ার পর শোয়ার আগে। ঘরের দরজা এঁটে একটা সিগারেট ধরিয়ে খানিকটা উৎকণ্ঠা নিয়েই কম্পিউটারের সামনে সিডিগুলো নিয়ে বসলো। রেকর্ড করা সিডিতে কি রয়েছে গোড়ায় সেটা চালিয়ে দেখাই যেত, কিন্তু সেটা নিয়ে বিন্দু মাত্র আগ্রহও ছিল না ওর। তাই গোড়াতেই একটা সিডি রাইটারে ঢুকিয়ে নিয়ে বার্নিং সফটওয়্যার ওপেন করে মুছে ফেলার জন্য ইরেজার মেনুতে ক্লিক করলো। অদ্ভুত ব্যাপার, অ্যাক্সেস ডিনাই হলো, অর্থাৎ বার্নিং সফটওয়্যার রাইটার ড্রাইভে ঢুকতে পারছে না। প্রথমে ভেবেছিল সিডি ঢোকাতে হয়তো গোলমাল হয়েছে, কিন্তু সেটা বের করে ফের ঢুকিয়েও দেখা গেল সেই একই ব্যাপার। যে কোনো কারণেই হোক, বার্নিং সফটওয়্যার কাজ করছে না। অথচ গতকালও ঠিক ছিল। তবে কি রাইটারের কোনো সমস্যা? অলোকেশ দেরি না করে মিডিয়া প্লেয়ার ওপেন করলো। রাইটার ড্রাইভে ক্লিক করতেই এবার অ্যাক্সেস পাওয়া গেল। না, খারাপ হয়নি যন্ত্রটা। ও সিডির ফোল্ডার ওপেন করলো। এবার একটাই মাত্র ভিডিও ফাইল রয়েছে, সেটা সিলেক্ট করে চালু করে দিল। মিনিট খানেক কেটে গেল, কিন্তু সাড়া নেই, না কোনো শব্দ, না কোনো ছবি। তবে ফাইলটা যে চালু হয়েছে সেটা বোঝা যায় নিচের সিকিং নব দেখে। চলছে সেটা। কেটে গেল আরও মিনিট খানেক।
তখনও কোনো ছবি বা সাউন্ড নেই। অলোকেশ কি করবে ভাবছিল। এমন সময় মনিটরের মাঝে একটা হলুদ বিন্দু যেন ভেসে উঠল। খুব ধীরে ঘুরছে সেটা। একটা অদ্ভুত আওয়াজও শুরু হয়েছে, খুব মৃদু। বিন্দুটাও ক্রমশ বাড়ছে। হালকা আলোটা ঘুরতে ঘুরতে চারপাশে ছড়িয়ে পড়ছে। আরও কিছু রং যোগ হয়েছে সঙ্গে। এই কিসের আওয়াজ? মনে হলো বহু দূরে কোথায় এক রাস ঝিঝি ডাকছে। খুব ধীরে বাড়ছিল সেটা। খানিক স্পষ্ট হতে বুঝলো ঠিক তা নয়, বরং ভালো কাঁসার জিনিসে জোরে জোরে আঘাত লাগলে সবশেষে রিন রিন করে যে রেশটা কিছুক্ষণ থেকে যায়, সেই জাতের। সঙ্গে জলতরঙ্গের মৃদু টুংটাং। সব মিলিয়ে অদ্ভুত এক মাদকতা রয়েছে তার ভিতর। ওর সারা শরীর হঠাৎ কেমন শিরশির করতে শুরু করলো। একটু পরেই শব্দটা ফের নামতে শুরু করলো। টুংটাং আওয়াজটাও মিলিয়ে গেল এক সময়। ঠিক সেই মুহূর্তে নতুন একটা শব্দের অস্তিত্ব টের পেল অলোকেশ। খুব মৃদু একটা ধূপধাপ আওয়াজ, যেন বহু দূর থেকে খুব ধীরে পা ফেলে হেঁটে আসছে কেউ। বেশ জোরেই শোনা যাচ্ছে এখন, যেন কাছেই খুব ধীর পদক্ষেপে হেঁটে আসছে কেউ। ইতিমধ্যে ঘুরতে থাকা সেই নানা রঙের বিন্দুটা বাড়তে বাড়তে ছড়িয়ে পড়েছে অনেকটাই। ভেতরে একটা মানুষের মুখ ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। গাঢ় কালোর ভিতর জলজলে দুটো চোখ। সিনেমা বা ভিডিওয়ে এমন আগেও দেখেছে অলোকেশ। তবু অস্বস্তি বোধ করতে লাগলো। মাথাটাও ভারী হয়ে আসছে কেমন। কম্পিউটার বন্ধ করে দিলেই ভালো হয়। কিন্তু সেই রিন রিনে আওয়াজ, আলোর ঘূর্ণি তখন ওকে এতটাই আচ্ছন্ন করে ফেলেছে যে ইচ্ছেটাই মরে গেল মুহূর্তে। প্রায় মিনিটখানেক পরে ভিতরের মুখটা বেশ পরিষ্কার হয়ে এলো। সাধারণ একটা মুখ, ব্যতিক্রম শুধু চোখ দুটো। কিছু সময় তাকালেই কেমন অস্বস্তি হতে থাকে ভেতরে। এদিকে পায়ের শব্দটাও ক্রমে জোরালো হচ্ছিল। তারপর হঠাৎই থেমে গেল সেটা। অলোকেশ বাবু, নমস্কার। অলোকেশ হঠাৎ দেখলো ওর সামনে দাঁড়িয়ে একজন তান্ত্রিক চেহারার মানুষ। বয়স 50-এর আশেপাশে বা তার কিছু বেশি হবে। চওড়া কপালে মস্ত সিঁদুরের ফোঁটা, লম্বা চুলদাড়িতে সামান্য পাক ধরেছে, পরনে রক্তবস্ত্র, উজ্জ্বল দুই চোখের তারায় সুস্পষ্ট কৃতজ্ঞতার ছাপ। অদ্ভুত ব্যাপারটা চোখের পলকে ঘটে গেলেও ও তখন এতটাই আচ্ছন্ন যে কিছুমাত্র বিস্মিত হলো না। দিন কয়েক আগে ওই ইয়াসিনের কাছ থেকেই একটা ইংলিশ স্পিকিং কোর্সের সিডি এনেছিল। চমৎকার সফটওয়্যারটা ব্যবহারকারীর ভুল উচ্চারণ ধরে ফেলে, সেটা শুধরে দিতেও সাহায্য করে। এটাকেও তেমন কিছু বলেই মনে হচ্ছিল, বরং ওর মনে দোলা দিচ্ছিল অন্য একটা ব্যাপার। মনিটরের পর্দা থেকে বেরিয়ে আসা মানুষটির মুখটা যেন পরিচিত, আগে কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না। ওকে তাকিয়ে থাকতে দেখে আগন্তুক বলল, আপনি আমাকে বোধহয় চিনবেন না। বরদপ্রসাদ দত্তের নাম শুনেছেন? ও সামান্য মাথা নাড়ল, নেতিবাচক। যদিও খুবই মনে হচ্ছিল কোথায় যেন শুনেছে আগে। আগন্তুক বলল, আপনি কিন্তু আজ আমার একটা বড় উপকার করেছেন। যাই হোক, এবার চলি তাহলে, জরুরি একটা কাজ পড়ে রয়েছে আমার। দ্রুত পদক্ষেপে লোকটা এগিয়ে গেল দরজার দিকে। খিল নামিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। বাইরে তার পায়ের শব্দ মিলিয়ে গেল একটু বাদেই। সব নিস্তব্ধ হয়ে গেল আবার। মনিটরের পর্দায় আলোর সেই মায়াজাল অবশ্য চলতেই থাকলো। তারপর কতক্ষণ কেটে গেছে হুঁশ নেই অলোকেশের। স্নায়বিক রোগীর মতো তখনও সেইভাবে ঠায় বসে। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে চমকে উঠে সেদিকে ঘাড় ফিরিয়েছিল, কিন্তু বুঝলো আওয়াজের উৎস অন্য কোথাও। খটখট করে শব্দ হলো আরও বার কয়েক। তারপর ঘটাস করে দরজা খোলার শব্দ। পর মুহূর্তেই ভয়ার্ত কণ্ঠে কেউ চিৎকার করে উঠল,
কে কে ওই সময় ডান হাতের আঙুলে সিগারেটের ছ্যাঁকায় হঠাৎ যেন সংবিত ফিরে এলো অলোকেশের। হাতের সিগারেট জ্বলতে জ্বলতে কখন আঙুল স্পর্শ করেছে খেয়াল নেই। ভয়ার্ত চিৎকারের রেশটা তখনও গম গম করছে ঘরের ভিতর। অলোকেশ হঠাৎ বুঝতে পারল শব্দের উৎস সামনের ওই কম্পিউটার। হাত ঝেড়ে সিগারেটের টুকরোটা ছুঁড়ে ফেলে মুহূর্তে ও ঝাঁপিয়ে পড়ল মাউসের ওপর। মিডিয়া প্লেয়ার অফ করে শাটডাউন করে দিল কম্পিউটার। মাথার ওপর ফুল স্পিডে ফ্যান চলা সত্ত্বেও দরদর করে ঘামছে তখন। সেই রাতে অলোকেশ মুহূর্তের জন্যও দু চোখের পাতা এক করতে পারেনি। বিছানায় এপাশ ওপাশ করেছে শুধু। সম্ভাব্য সব কিছু চিন্তা করেও কিনারা করতে পারেনি। পুরো ব্যাপারটাই কি তবে স্বপ্ন? সিঁড়িটা চালিয়ে দিয়েও ঘুমিয়ে পড়েনি তো? কিন্তু তাই বা কি করে হয়? বন্ধ দরজাটা তবে খুলল কে? সিঁড়িটা অবশ্য ও আর চালিয়ে দেখেনি। এমনকি কম্পিউটার ফের চালু করে বের করার মতো সাহসও হয়নি। পরের দিন অফিসে যাওয়ার পথে বাস ম্যাডান স্ট্রিটের মুখে আসতে নেমে পড়ল অলোকেশ। ইয়াসিনের দোকানটা একবার ঘুরে যাওয়া দরকার। কিভাবে কথাটা পারবে ওর কাছে? গত রাতের ব্যাপারটা কি সত্যিই কাউকে বলা যায়? বললেও কি বিশ্বাস করবে কেউ? ওর নিজেরই তো এক এক সময় মনে হচ্ছে ব্যাপারটা আধো ঘুমের ভিতর নিছক স্বপ্ন ছাড়া কিছু নয়। থাক, প্রসঙ্গটা না তোলাই ভালো। তবে নেমেই যখন পড়েছে, রদ্দি সিডিগুলো গোছিয়ে দেওয়ার জন্য দু কথা শুনিয়ে আসা যাক। হিসেবই মানুষ। সিডির দাম বাবদ 20টা টাকা যে জলে গেছে সে ব্যাপারে তো সন্দেহ নেই। ইয়াসিনের দোকানে যে এতখানি বিস্ময় অপেক্ষা করে রয়েছে ভাবতেও পারেনি অলোকেশ। এই সকালে খদ্দের নেই কেউ। হঠাৎ ওকে দেখেই প্রায় লাফিয়ে উঠল ছেলেটা। আসুন আসুন স্যার, আপনার কথাই ভাবছিলাম এতক্ষণ। একটু থতমত খেলো অলোকেশ। ইয়াসিন বলল, গতকাল যে পুরনো সিডিগুলো আপনি নিয়ে গেছিলেন ওগুলো বিক্রির জন্য নয়। মেহরবানি করে সিডিগুলো ফেরত দিন, আমি টাকা রিটার্ন দিচ্ছি। ততক্ষণে কতকটা সামলে নিয়েছে অলোকেশ। বিক্রির জন্য নয়তো কাল দিয়েছিলে কেন? ইয়াসিন কাচুমাচু হয়ে বলল, গোস্তাকে মাফ করুন স্যার, যিনি ওগুলো বিক্রির জন্য দিয়ে গেছিলেন আজ দোকান লাগাতেই এসে হাজির। সিডিগুলো ফেরত চাই ওনার। ওগুলো আর বেচবেন না তিনি, কিন্তু কোত্থেকে দিই বলুন তো? উনি আবার আসবেন বলে গেছে। এত সহজে ব্যাপারটা সমাধা হবে ভাবেনি অলোকেশ। সময় নষ্ট না করে বলল, সিডিগুলো তো সঙ্গে নেই, আগামীকাল সময় করে এসে দিয়ে যাব। আপনি স্যার মেহেরবানি করে বাড়ির ঠিকানাটা দিয়ে যান। ভদ্রলোক এর মধ্যে যদি আসে জানিয়ে দেব। আপনার বাড়ি থেকে নিয়ে আসতে পারবে, কষ্ট করে আসতে হবে না আপনাকে। একটা চিরকুটে বাড়ির ঠিকানাটা লিখে দিয়ে এলেও রাতের ব্যাপারটা এরপর মাথায় চেপে বসলো আরও। অফিসে এসে কাজে মন বসাতে পারলো না একেবারেই। পুরো ব্যাপারটাই কেমন হিয়ালির মতো মনে হচ্ছিল। একেই তো গত রাতের ওই কাণ্ড, তারপর সকালে এই ব্যাপার। হঠাৎ কি এমন হলো যে সিডির সেই মালিককে জিনিসগুলো ফেরত নেওয়ার জন্য সকালেই ছুটে আসতে হলো দোকানে? ওগুলো ফেরত পাওয়ার জন্য লোকটা সত্যিই যে পাগল সেটা ইয়াসিনের কথাতেই পরিষ্কার। সম্ভবত ওকে কিছু পয়সা কড়ির লোভও দেখিয়েছে লোকটা। ভাবতে ভাবতে হঠাৎ ওর মনে হলো গত রাতের ব্যাপারটার সঙ্গে কিছু একটা যোগ নেই তো এর। অলোকেশের পাশের টেবিলে কাজ করে সুশান্ত লাহিড়ী। ওরই সমবয়সী, যথেষ্ট খবর টবর রাখে, বইপত্রও পড়ে প্রচুর, মনেও রাখতে পারে। আড়ালে অনেকেই তাই ওকে বলে মিস্টার এনসাইক্লোপিডিয়া। অলোকেশ ওর দিকে তাকিয়ে হঠাৎ বলল, হ্যাঁ রে সুশান্ত, বড়দা প্রসাদ দত্ত কে বলতো? মাথা নিচু করে ফাইল দেখছিল সুশান্ত। ঘাড় তুলে বলল, কি ব্যাপার, হঠাৎ তুইও আমার স্মৃতিশক্তি পরীক্ষা করতে শুরু করলি নাকি? কি যে বলিস, হঠাৎ নামটা শুনলাম কেমন যেন চেনা মনে হচ্ছে।
কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। চেনা লাগতেই পারে। জানবাজারের বিখ্যাত সেই তান্ত্রিক বরদাপ্রসাদ দত্তের নাম শুনিসনি? গত মাসে দিল্লি যাওয়ার পথে রাজধানী এক্সপ্রেসের কামরাতেই রহস্যজনকভাবে মারা যান। রাতে টয়লেটের ভিতর পড়েছিল লাশ। শরীরে কোথাও আঘাতের চিহ্ন মাত্র ছিল না। পোস্টমর্টমেও কিছু পাওয়া যায়নি। কাগজে দেখিসনি? যাই হোক, বাই দ্য ওয়ে, তোকে আরেকটা খবরও দিতে পারি। শেষে উনি নাকি কাজকর্ম প্রায় ছেড়েই দিয়েছিলেন। দিনরাত সফটওয়্যার নিয়ে কাজ করতেন। সুশান্ত কাজে ডুবে গেল আবার। অলোকেশও প্রশ্ন করলো না আর। সোজা অফিসের রিক্রিয়েশন ক্লাবে এসে পুরনো কাগজের তাড়া খুলে বসলো। বেশি সময় লাগলো না। খানিক খোঁজাখুঁজি করতেই গত 17 মার্চের প্রথম পাতায় ছবিটা পেয়ে গেল। হ্যাঁ, এই মানুষটাকেই গত রাত্রে দেখেছে ও। পৃষ্ঠার নিচে ডান দিকে পুরো 3টে কলম নিয়ে মোটা বর্ডারে বরদাপ্রসাদ দত্তর ছবি। নিচে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গুণমুগ্ধ গণপতি ভট্টাচার্য এবং অন্যান্য ভক্তবৃন্দ। ফিরে এসে ও ফের ধরল সুশান্তকে। হ্যাঁ রে, বরদাপ্রসাদ দত্তের তন্ত্রের আখড়ার খবর কি রে? চলছে। প্রধান শিষ্য গণপতি ভট্টাচার্যই এখন সব দেখাশোনা করছে। উনিই আখড়ার প্রধান। বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল অলোকেশের। অফিসে ব্রিজ কম্পিটিশনে 4th রাউন্ডের খেলা ছিল। ইচ্ছে ছিল না একেবারেই, তবু বসতেই হয়েছে। গোড়ার দিকে হারতেও শুরু করেছিল লাগাতার, কিন্তু সঙ্গী নবেন্দুর চেষ্টায় দারুণভাবে সামাল দিয়ে একেবারে শেষ সময়ে যখন জয় ছিনিয়ে নিল, রাত তখন প্রায় 9টা। বাড়ি ফিরতে ফিরতে 10:15। ঢুকতেই বৌদি বলল, এক ভদ্রলোক আজ 3 তোমার সঙ্গে দেখা করতে এসে ফিরে গেছেন ঠাকুরপো। কে বলো তো বৌদি? চিনি না, বিকেলেই তোমার খোঁজে এসেছিলেন, তা আমি সন্ধ্যের পরে আসতে বলে দিয়েছিলাম। তখন কি আর জানি ফিরতে এত রাত হবে তোমার। ভদ্রলোক 7টা নাগাদ আবার এলেন। তারপর এই খানিক আগে কি না কি বিশেষ দরকার, তোমার জন্য একটা চিঠিও রেখে গেছেন। চিঠিখানা দাও তো বৌদি। তুমি ঘরে যাও, আমি নিয়ে আসছি। ভাঁজ করা চিঠিটা একটু বাদেই দিয়ে গেল বৌদি। সাধারণ একটা ডায়েরির পাতা ছিঁড়ে কয়েক লাইন লেখা। প্রিয় অলোকেশ বাবু, সিডিগুলো আপনি ফেরত দিতে রাজি হয়েছেন শুনলাম। অনুগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ। দুর্ভাগ্য, আজ 3 এসেও দেখা হলো না। আগামীকাল সকাল 8টার ভিতর আবার আসবো। অনুগ্রহ করে থাকবেন ওই সময়। চিরকৃতজ্ঞ থাকব। ভবদীয় গ ভ। অলোকেশ অনুমান করল এই গ ভ নামক ব্যক্তিটি সম্ভবত গণপতি ভট্টাচার্য নিজেই। কিন্তু পুরনো বাতিল সিডিগুলো ভদ্রলোকের হঠাৎ এত দরকার হয়ে পড়ল কেন? আর ঠিক আজকেই? তান্ত্রিক বরদাপ্রসাদ দত্ত তো প্রায় মাসখানেক হলো মৃত। গত রাতের ঘটনাগুলো যদি নিছক স্বপ্ন বলেও ধরা হয়, তাহলেও প্রশ্ন আসে, মৃত বরদাপ্রসাদ দত্তকেই বা ও দেখলো কেন, তাও ওই সিটি চালাবার পরে? এখন মৃত বরদাপ্রসাদ দত্তর উত্তরাধিকারী গণপতি ভট্টাচার্য নামক ব্যক্তিটি হঠাৎ আসরে উদয় হতে বেশ বোঝা যাচ্ছে ব্যাপারটার সঙ্গে ওই সিডির কোথায় যেন একটা যোগ রয়েছে। সিডিগুলো কি সত্যি খুব মূল্যবান? তন্ত্রসাধক বরদাপ্রসাদ দত্ত নাকি শেষ দিকে সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছিলেন। এমন কোনো সফটওয়্যার কি তিনি তৈরি করেছিলেন যা মৃত মানুষের আত্মা নামিয়ে আনতে পারে, বা অন্য কিছু? তা না হলে গণপতি ভট্টাচার্য হঠাৎ বাতিল সিডিগুলোর জন্য এমন আকুল হয়ে ছোটাছুটি করবেন কেন? একবার ইচ্ছেও হলো সিডিটা ফের একবার চালিয়ে দেখে, কিন্তু গত রাতের কথা ভেবে ভরসা হলো না। অফিস থেকে ফিরে ইদানিং কম্পিউটার নিয়ে বেশ অনেকটা সময় কাটে অলোকেশের, কিন্তু আজকে ইচ্ছেও করলো না। খাওয়া দাওয়ার পর শুয়েই পড়বে ভেবেছিল। হঠাৎ মনে পড়ল সিডিটা কম্পিউটারের রাইটারের ভিতরেই ঢোকানো রয়েছে। আগামীকাল ভোরেই ভদ্রলোক আসবেন, বের করে রাখা দরকার। অগত্যা কম্পিউটারটা নিয়ে বসতেই হলো। সিপিইউ অন করলো ও। পুরনো পেন্টিয়াম 3 প্রসেসর,
চালু হতে প্রায় মিনিট খানেক লেগে গেল। তারপরেই খেয়াল করলো রাইটারের ভিতর সিডিটা অটো রান করে হঠাৎ আপনা থেকেই চালু হয়ে গেছে। দেখতে দেখতে মিডিয়া প্লেয়ারের স্ক্রিন ফুটে উঠল মনিটরের ওপর। এমন আগে হয়নি কখনো। গতকাল এই সিডিতেও এমন হয়নি। মিডিয়া প্লেয়ারের ক্লোজ মেনুতে ক্লিক করলো অলোকেশ, কিন্তু কাজ করলো না সেটা। চলতেই থাকলো প্রায় পাগলের মতো। আরও কয়েকবার ক্লিক করে বুঝলো বৃথা চেষ্টা। ততক্ষণে সেই রিনরিনের শব্দটা শুরু হয়ে গেছে। অলোকেশের সমস্ত শরীর গত রাতের মতোই ক্রমশ কেমন আচ্ছন্ন হয়ে আসতে লাগলো। মনিটরের পর্দায় আলোর সেই ঘূর্ণিপাক ততক্ষণে শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে পায়ের সেই শব্দটাও। ধীরে ধীরে এগিয়ে আস্তে আস্তে গত দিনের মতোই একসময় হঠাৎই থেমে গেল সেটা। অলোকেশ দেখল ওর সামনে দাঁড়িয়ে সেই বরদা প্রসাদ দত্ত। আগন্তুক বলল, গতকাল মিডিয়া প্লেয়ার হঠাৎ বন্ধ করলেন কেন বলুন দেখি? সব বরবাদ করে দিলেন মশাই আপনি। তবু ভালো, গণপতিটা আজ বাড়িতে পাইনি আপনাকে, না হলে অযথা বড় একটা ঝামেলায় পড়ে যেতেন হয়তো আপনি। কে? কেন? ততক্ষণে অনেক কথাই ভিড় করেছে অলোকেশের মাথায়। তবু কোনো মতে ওইটুকুই বলতে পারল শুধু। তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলেন মানুষটি। থাক সেসব, অনেক কাজ পড়ে আছে, তবে বেশি সময় আর নষ্ট করব না আপনার। বলতে বলতে আগন্তুক ওর টেবিল থেকে কদিন আগে দার্জিলিং থেকে কেনা শখের বড় ছুরিটা তুলে নিলেন। হঠাৎ কিছু একটা ঘটতে চলেছে সন্দেহ নেই, কিন্তু অলোকেশের সারা শরীরটা ততক্ষণে প্রায় পাথর হয়ে গেছে। চেষ্টা করেও গলা দিয়ে সামান্য শব্দও বেরোলো না। ওর চোখের সামনেই মানুষটি দরজা খুলে বের হয়ে গেলেন। বাইরে পায়ের শব্দ মিলিয়ে গেল ধীরে ধীরে। মনিটরের পর্দায় রকমারি আলোর সেই ঘূর্ণিপাক তখনও চলছে। গত রাতের মতো আজ আর দরজায় নক করার শব্দ শোনা গেল না। পরিবর্তে সেই ভয়ার্ত কণ্ঠস্বরটা একেবারে হঠাৎ ঘরের নিস্তব্ধতাকে মুহূর্তে ভেঙে দিয়ে গেল। কে কে? সে কি গণপতি, এর মধ্যেই ভুলে গেলে? পুরো 30টা দিনে তো পার হয়নি। দিল্লির সেই প্রেস কনফারেন্সে যাচ্ছিলাম তোমাকে নিয়ে, ভেবেছিলাম তাক লাগিয়ে দেবো সারা পৃথিবী, কিন্তু তার আগেই জব্বর খেলটা দেখালে তুমি। ল্যাপটপ আর সিডিগুলো তোমার কাছেই রাখা ছিল না? সেই সুযোগের ভালোই সদ্ব্যবহার করলে তুমি। ও আপনি আপনি বিশ্বাস করুন বড়দা, নিছক কৌতূহল বসেই আমি চালিয়েছিলাম এই সিডিটা। এমন হয়ে যাবে ভাবিনি। তাছাড়া আপনাকে সরিয়ে দিয়ে আমার লাভ কি বলুন? লাভ তো অনেক আছে গণপতি, তা না হলে আজ সকাল থেকে বাতিল কয়েকটা সিডির জন্য অমন হন্য হয়ে ঘুরবে কেন তুমি? গণপতি, মিছেই আমার সাগরেদি করেলে তুমি। শিখতে পারলে না কিছু? পারলে বাতিল বলে ওগুলো ছুঁড়ে ফেলতেন। তা থাক ওসব, তোমার মতো নরকের কীটের মুখ দর্শনও করতাম না আমি। এলাম শুধু ওই বাকি সিডিগুলোর জন্যে। ওসব তোমার কাছে থাকলে সর্বনাশের কিছু আর বাকি থাকবে না। কি হে, বের করে দেবে ওগুলো? আমার হাতে কিন্তু বেশি সময় নেই আর। কয়েক মুহূর্ত কোনো সারা শব্দ নেই। তারপরেই এক অন্তিম আর্তনাদে খান খান হয়ে গেল চারপাশ। ঠাকুরপো, ও ঠাকুরপো! হঠাৎ যেন ঘুম থেকে জেগে উঠল অলোকেশ। ঘরের ভিতর দাদা বৌদি, এমনকি মাথায় ব্যান্ডেজ নিয়ে ভাইপো অতনু। দাদা ওকে ধরে সমানে ঝাঁকাচ্ছেন, পাশে উদ্বিগ্ন মুখে বৌদি। সংবিত ফিরে আসতেই ধর্মড়িয়ে উঠল ও। বৌদি বললেন, তোমার কি হয়েছিল বলো তো? অমনভাবে চিৎকারই বা করলো কে? সামনে মনিটরের দিকে তাকালো অলোকেশ। সিপিইউ শুদ্ধ অফ হয়ে রয়েছে সব। ও বলল, কই, কিছু হয়নি তো। মুভি চালিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। হয়তো শব্দটা তারই। কোনো গোলমালে কম্পিউটারটাও বন্ধ হয়ে গেছে দেখছি। ধন্যি বটে তুমি ঠাকুর।
আমরা তো ভয়ই খুন। অলোকেশ জবাব দিল না, মৃদু হাসলো শুধু। পরদিন সকাল 9টার আগে বাড়ি থেকে বের হয়নিও। গণপতি ভট্টাচার্য কিন্তু আসেনি। বিকেলে অফিস থেকে ফেরবার পথে একটা সান্ধ্য দৈনিক কিনল অলোকেশ। পাতা উল্টাতে 3য় পৃষ্ঠাতেই পেয়ে গেল খবরটা। স্টাফ রিপোর্টার: আজ ভোরে জানবাজারের প্রখ্যাত তন্ত্র প্রতিষ্ঠানের বর্তমান স্বত্বাধিকারী গণপতি ভট্টাচার্যকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। বড় একটা ছুরি মৃতের বুকের বাঁ দিকে হৃৎপিণ্ড বরাবর আমূল বেঁধানো। ঘরের দরজা জানলা সব ভিতর থেকে বন্ধ থাকায় ব্যাপারটা প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই পুলিশের অনুমান। প্রসঙ্গত উল্লেখ করা যায়, প্রতিষ্ঠানের আগের স্বত্বাধিকারী বরদাপ্রসাদ দত্তকেও মাত্র মাসখানেক আগে দিল্লি যাওয়ার পথে ট্রেনের টয়লেটের ভিতর রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। খবরটার ওপর একবার চোখ বুলিয়েই অলোকেশ সেটা ভাঁজ করে পকেটে পুরে ফেলল। ওই ছুরিটা যে ওরই সে বিষয়ে এখন আর বিন্দুমাত্র সন্দেহ নেই। বাড়ি ফিরে দেরি করল না অলোকেশ, সিডিগুলো বের করে দ্রুত নষ্ট করে ফেলল। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আমাদের গল্পটিকে এবং কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগলো গল্পটি। এছাড়াও আরও অন্যান্য বন্ধুদের কাছে পাঠানোর জন্য শেয়ার করে দিন আমাদের গল্পটি এবং আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভূত দক্ষিণকে। এছাড়াও একটা জরুরি কথা আপনাদের জানিয়ে রাখি, আপনাদের জীবনেও যদি এরকম কোনো অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটে থাকে বা আপনাদের কোনো পরিচিতের সাথে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে এবং সেটা যদি আপনারা জনসমক্ষে আনতে চান, তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভয়েস করে পাঠান। নমস্কার।